প্রয়াত রাজ্জাক ভাই ডাইরেক্টর হিসেবে একটা ছবি করেছিলেন, অনন্ত প্রেম, চুম্বনের দৃশ্য ছিল, রাইট? তো ওই সেটাই আমি বলছি, সেই চুম্বনের দৃশ্য রাজ্জাক ভাই বললেন যে দেখো আমরা তো দুজন পালিয়ে এসেছি, তো এরকম এরকম অনেক দিন থাকলাম, এত সুন্দর সুন্দর গান ছিল, এটা ছিল ইয়ে, তো আমাদের গার্জেনরা খুঁজে খুঁজে আমাদের পেয়েছে, এখন তারা আমাদেরকে একদম নিয়ে যাবে, অ্যারেস্ট করবে, রাজ্জাককে অ্যারেস্ট করবে, এই সেই এরকম একটা ব্যাপার। তখন করলো কি, আমরা ডিসাইড করলাম যে আমরা এই জগৎ থেকে চলে যাব। তো রাজ্জাক ভাই পয়জন ছিল, সেই পয়জনটা আমি খাবো, সেটা চুম্বন করে উনি আমার মুখ থেকে উনি আবার নিয়ে নেবেন, এবং তারপরে দুজনে আমরা মারা যাব। তো এত ইমোশনাল হয়ে গেছি, আমাকে রাজ্জাক ভাই বুঝালেন দেখো এটা কি কি বলো। আমি বলছি না না রাজ্জাক ভাই খুব সুন্দর খুব সুন্দর, আমার কোনো আপত্তি নেই। এরকম করলাম, করে টরে সবাই হাততালি, এত সুন্দর এত সুন্দর। তারপরে রাত্রেবেলায় হঠাৎ আমার চিন্তা হচ্ছে যে আমি এরকম শর্ট কেন দিলাম, আমার তো করাটা ঠিক হয়নি, এই যে এটা দর্শকরা দেখবে, সবাই জানবে। তো আমি বলছি, তো রাজ্জাক ভাই কাঁদছি, তো রাজ্জাক ভাই বলছে কি হয়েছে, ববিতা নাকি, না পপ, উনি আমাকে পপি বলে ডাকতেন, পপি নাকি কাঁদছে, কেন কাঁদছে কেন? তো তারপরে বললো যে, আমি বললাম যে রাজ্জাক ভাই আমি যে চুম্বনের দৃশ্য করলাম আপনার সাথে, আমার তো মনে হয় কোনো দিন আমার বিয়ে টিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি এরকম ভাবছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা রাশ দেখব, যদি খুব খারাপ লাগে তাহলে ওটা কেটে ফেলবো, একটু অন্যভাবেই করব। তারপরে এটা হলো, এই সেইভাবে করলেন। আচ্ছা, ওইখানে কাপ্তাইতে আমি অনেক দিন আগে আমি আমার ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছি। তো ওইখানে ওখানকার জনগণ আমাকে বলছে, আপনি কি জিনিস জানেন, এখানে একটা, এখানে ববিতা টিলা আছে। আমি বলছি ববিতা টিলা মানে কি? বলে আপনি যে অনন্ত প্রেমের শুটিং করেছিলেন, ওই পাহাড়ের, ওই যে পাহাড়ের কাছে টিলার কাছে আপনারা দুজন মারা গেলেন, সেটা আমরা দেখে, আপনাদের অভিনয় দেখে, সিনেমাটা দেখে এত ভালো লেগেছে যে ওই পাহাড়ের নাম দিয়েছি ববিতা টিলা, এবং সেই টিলা আজও আছে। ওই পানি আসলে ওটা ডুবে যায়, পানি চলে গেলে আবার জেগে ওঠে। এটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে, সুন্দর একটা জিনিস। এমনি স্মৃতি বহু রকমের আছে, এগুলো বলে 21 পদক পেয়ে আমি যে কি খুশি আমি বলে বোঝাতে পারবো না। 21 আমার ভালোবাসা, 21 আমার প্রাণ, এটা বলতে পারি। আর 21 পদক সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, 21 পদক। আর এটা তো জানোই যে আমি আমার যেহেতু শ্রদ্ধেয় জহির ভাই আমাকে চলচ্চিত্র জগতে এনেছিলেন, তাই এটা ওনাকে উৎসর্গ করলাম। একটু মন তো চেয়েছিল যে আমি কেন পাচ্ছি না, অনেকেই তো পাচ্ছে, আমি পেলে তো ভালোই হতো, তো এতদিন পাইনি, এখন পেলাম। এফডিসি তো সেই 13 বছর বয়স থেকে যখন খেলাধুলা করি তখন থেকেই আমি এফডিসিতে করেছি। তো ওখানে যে যতগুলো ফ্লোর, সব সময় এত ছবি করেছি, প্রায় 300। তো ওই ছবিগুলো করতে গিয়ে আমার রেগুলার যেতে হয়েছে, সকাল বিকেল দুপুর, এমনকি রাত্রেবেলাও 3 শিফট করেও কাজ করেছি। এখন যেটা হয়েছে সেটা হলো, এখন না কেন জানি না এফডিসি, আমার গাড়িটা যদি এফডিসির পাশ দিয়ে যায় একবার টাকায় এফডিসি, কিন্তু আমার আর ভালো লাগে না, মনটা কেমন যেন কেঁদে ওঠে যে এই এফডিসি কেমন হয়ে গেছে, ফ্লোরগুলো আগের মতো নাই, কোনো কোনো ফ্লোর ভেঙে ফেলা হয়েছে, এফডিসিতে বেশি শুটিং হয় না, এখন বোধহয় ছবি কম হয়, সেই আগের পরিচালকরা নাই, একজন জহিরায়ন নাই, একজন খানাতা, একজন আমজাদ হোসেন, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষমিতা। আমি অত্যন্ত ভাগ্যবতী যে এরকম বড় বড় পরিচালকদের ছবি করেছি। আমাদের ছবিগুলো তখন কি হতো, মা বোনটা হলে যেত, এবং তখন মাসের পর মাস ছবি চলছে, তো চলছে চলছে, ও আর হল থেকে নামছে না,
অর্থনৈতিকভাবেও সেই ছবিগুলো সাংঘাতিক কি করছে, পুরস্কৃত হচ্ছে, সব হচ্ছে। এখন দেখা যাচ্ছে ওই ঈদের সময় বোধহয় দু একটা ছবি খুব ভালো চলে, তারপরে তো নাই। তো ওই জন্য হল টল তো অনেক ভেঙে ফেলা হয়েছে। আপনি জানেন আমার ববিতা মুভিজ প্রোডাকশন থেকে 6-7টা ছবি বানিয়েছিলাম, এবং লাস্ট ছবিটি বানিয়েছিলাম আখতারুজ্জামান সাহেব বানিয়েছিলেন পোকামাকড়ের ঘর বসতি, এবং ওইটা একদম চলে নাই, এত লস যে ওইটার পরে আমাকে আমার ববিতা মুভিজ বন্ধ করে দিতে হলো। হ্যাঁ, সেই ওটার হলো না। তো এখন মানে আপনি ভালো ছবি বানাবেন, দর্শক হলে যাবে না। আপনার কমার্শিয়াল এরকম নাচ গান বইগুলো ফাইট মারপিট সুন্দর গান বাজনা এইসব পছন্দ করে। আমাদের সময় ছিল আমাদের গানগুলো কি স্মৃতিমধুর, আমাদের গান আমাদের নাচ, আমরা কোনো অশ্লীল পোশাক পরি নাই, মডার্ন ছবি করেছি, মডার্ন ড্রেস পরেছি, কিন্তু কোনো ওই ধরনের ইয়ে তো এখন যে সমস্ত করা হয়, যেসব পোশাক, ছি মা বোনদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সিনেমা হলে যাওয়া যায়, ওই সব পোশাক পরে যা পোশাক পরা হয় মানে খুবই খারাপ। এগুলো লক্ষ্য করে বলতে হয়, জহিরাইন সাহেব বেঁচে থাকতেন তাহলে চলচ্চিত্র জগৎ আজকের এখনকার মতো হতো না, সেই চলচ্চিত্র জগৎ অন্যরকম হয়ে যেত। ওনারা তো নাই এখন, সেরকম ভালো চাইলে কি আর পাবো না তো। কারা বানাবে, কে পরিচালক হবেন, কে প্রযোজনা করবেন? তখনকার প্রযোজক বলতেন যে ডাইরেক্টর সাহেব আপনি সুন্দর এই গল্প আপনি বানান, আপনি চিন্তা করবেন না আমার ঘরে পয়সা আসবে কি আসবে না এটা আমার দরকার নেই, ছবি বানান, যে ছবি দর্শক দেখবে, প্রশংসিত হবে, হাততালি দেবে, পুরস্কৃত হবে। সেই প্রযোজকরাও সেরকম ছিল। আমি নিজেই করি না, আমার শিল্পীরা এত সুন্দর সুন্দর আর্টিস্ট, এত সুন্দর অভিনয় করে, কেন আমরা রাজনীতিতে যাব? রাজনীতি যাওয়ার দরকার নাই তো, কি দরকার? কারণ শিল্পীরা যে মানুষের, দর্শকদের যে ভালোবাসা পায়, সেটা কি রাজনীতিতে গেলে পাবে না, মোটেও পাবে না। রাজনীতিতে আজ কি হবে কাল কি হবে কেউ বলতে পারে না, তো এটাতে আরো উল্টো বদনাম হয়। শিল্পীদের রাজনীতি কেন জানি না, আমি কোনোদিন পছন্দ করি নাই। 3 কন্যা, হ্যাঁ ওই ছবি তো সুপার হিট ছিল, ওই ছবি সুপার হিট ছিল। ওই তখন খুব সুন্দর চম্পা প্রথম এলো, আমি তো আগে ছিলামই। তো আমার বাবা একটা ইচ্ছে ছিল যে বাবা দেখ, বাবা বলতেন আমার বড় বোনকে যে দেখো তোমরা 2 বোন আছো, আমার খুব খুশি হবো আমি যদি তোমাদের 3 বোনকে একসাথে দেখতে পাই। তো সুচন্দা আপা ডিসিশন নিলেন তাহলে একটা সিনেমা করব, আমরা 3 বোন থাকবো। তারপরে তো ছবিটা বানালো এবং সুপার ডুপার হিট হলো, চললো।